বহু আলোচিত সেই সায়েম শাহরিয়ারের সত্য প্রকাশে এবার তিনি সামনে নিয়ে আসছে। 2022 সালে যে ভিডিওকে কেন্দ্র করে তৌহিদ আফ্রিদি ডিবি অফিসে নিয়ে নির্মমভাবে অত্যাচার চালায় তার উপরে রিসেন্টলি সেই কথাটি শেয়ার করে তিনি ট্রোলের মুখে পড়ে সোশ্যাল মিডিয়াতে। অন্যদিকে এত বছর পরে কেন তিনি মুখ খুললেন, এতদিন কেন মুখ খোলেননি? কমেন্ট বক্সে এসে কমেন্ট যোদ্ধারা কমেন্ট করতেছে, বলতেছে সায়েম শাহরিয়ার শুধুমাত্র ভিউ কামানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। সেই জায়গা থেকেই সায়েম শাহরিয়ার সেই ভিডিওটি প্রকাশ্যে আনলেন। রিসেন্টলি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায় তৌহিদ আফ্রিদির মার সাথে তৌহিদ আফ্রিদির কিছু মুহূর্ত, যেই ভিডিওটি নিয়ে অনেক মানুষ সমালোচনা করা শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে। তৌহিদ আফ্রিদিকে এখানে দেখা যাচ্ছিল তার মার সাথে একটু দুষ্টমি করছিল, যেটা বরাবরই তৌহিদ আফ্রিদি করে থাকে, কারণ তার মাকে তিনি অনেক ভালোবাসে, সেইভাবে তার মাও তাকে অনেকটা ভালোবাসে এবং তারা কিন্তু ফ্রিলি একটি পরিবার। এখানে দেখা যাচ্ছিল তৌহিদ আফ্রিদির মা শুয়ে আছে, ঘুমিয়ে আছে। সেই অবস্থায় তৌহিদ আফ্রিদি তার মাকে ঘুম ভাঙানোর জন্য যায়, তার মার উপরে বসে তারপর তৌহিদ আফ্রিদি বলছিল আম্মু ঘুম থেকে ওঠো। এই সেই ভিডিও, এবং আপনারা শুনেছেন এই ভিডিওতে তিনি নেগেটিভ কোনো কথা বলেনি। নেগেটিভ কথা না বলার কারণেও তাকে কি বা কোন কারণে ডেকে নিয়ে এভাবে নির্মম অত্যাচার চালিয়েছে এটা সায়েম শাহরিয়ার নিজেও আজ পর্যন্ত জানতে পারেনি। শুধু তাই নয়, ডিবি অফিসে সেই দিন সায়েম শাহরিয়ারকে ডেকে নিয়ে নির্মম অত্যাচারের বর্ণনা দিয়েছেন তৌহিদ আফ্রিদির সঙ্গে থাকা তার টিমের সদস্যরা। সেটা আপনারা ভিডিওর শেষে শুনতে পারবেন। অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সায়েম শাহরিয়ারকে 11 লক্ষ টাকা দিয়ে আফ্রিদির বিরুদ্ধে ভিডিও বানাবার জন্য বলেছে। এই ধরনের অভিযোগও সায়েম শাহরিয়ারের বিরুদ্ধে করেছে এক শ্রেণীর মানুষ। সায়েম সাহেব, তোমার অ্যাকাউন্টে যে 11 লাখ টাকা ইলিয়াস ঢুকাইছে, এটা আমরা খুব দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করতে। অন্যদিকে এই 11 লক্ষ টাকা সায়েম শাহরিয়ার পেয়ে কি করেছে, কোথায় রেখেছে, কবে পেয়েছে, সেটাও তিনি বর্ণনা করেছেন। ভাই যে আমাকে 11 লক্ষ টাকা দিয়েছে সেটা কোন ব্যাংকের মধ্যে ঢুকেছে? আমার পুত্ররা তো আমার সোনার ব্যাংকে চেক করে রেখে গেল। আমার মতো একটা শিক্ষিত লোকের বানায় দিয়ে গেল। এই ব্যাংকটা আমি চিনি। হ্যাঁ, বুঝে যাবেন। আমি নিজেও সেই সোনার ব্যাংকটিকে খুঁজতেছি, কারণ যদি খুঁজে পাই হয়তো সেই 11 লক্ষ টাকার কিছু অংশ ভাগ হলেও আমি পেতে পারি। আপনারাও খুঁজতে থাকেন সেই সোনার ব্যাংকটি কোন জেলায় কোন রয়ে। অন্যদিকে রাই বলেছে তৌহিদ আফ্রিদি প্রশংসা ও তার পক্ষে ভালো কথা, ভালো সাফাই করা তিনি পছন্দ করে। আদারওয়াইজ তার বিরুদ্ধে যেই উল্টাপাল্টা কথা বলবে তার পরিণতি হবে সায়েম শাহরিয়ার ও স্বপনের মতো। তৌহিদ আফ্রিদি সবসময় ভালো কথা শুনতে পছন্দ করে, ওনাকে নিয়ে যে খারাপ কথা শুনে তাহলে তার পরিণতি হবে স্বপন আহমেদ এবং সায়েম শাহরিয়ারের মতো। এই কারণেই হয়তো সায়েম শাহরিয়ার যে ভিডিওটি বানিয়েছিলেন আফ্রিদিকে নিয়ে, সেটা হয়তো বা ওনার ভালো লাগেনি, যার কারণে উনি ওনার চাচার বাতের হোটেলে নিয়ে ভাত খাওয়ানোর পরিবর্তে মার খাওয়াইয়েছে। অন্যদিকে আরেকজন কন্ট্রোল ক্রিয়েটর সায়েম শাহরিয়ারের এই ইমোশন নিয়ে এটাকে ব্যঙ্গ করে পুরো ব্যাপারটাকেই হাস্যরস্য বানিয়ে ফেলেছে। একজন মানুষ ভাই মার খেয়েছে আর সেটা তিনি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে, তার দুঃখ, তার আবেগ, তার কষ্টটাকে শেয়ার করেছে, আর সেইখানে তাকে হাস্যোজ্জ্বল ভাবে ব্যঙ্গ করে এই সিরিয়াস ব্যাপারটাকে পানি হিসাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করে উনি কি লাভ পেলেন, উনি কি সুখ পেলেন এতে? আমি আজকে আসতে চাইনি, আমি আজকে শুধুমাত্র না পেরে আপনাদের সামনে আসছি। কিছু কথা না বললেই নয়। আজকে যেহেতু সবাই বাকস্বাধীনতা পেয়েছে তাই আমিও পেয়েছি। গত 2-2.5 বছর ধরে আমি চুপ ছিলাম, কিন্তু আজকে আমাকে বলতে হবে শুধুমাত্র 2টা বোতল। তো এটা আসলে কোনোভাবেই কাম্য না, কারণ ওনার ভিউ দরকার ছিল, সেটা উনি হয়তো সায়েম শাহরিয়ারকে বললে সায়েম শাহরিয়ার ওনাকে নিয়ে কিছু প্রমোট করে ওনার ভিডিওতে ভিউ এনে দিতে পারতেন। কিন্তু এইভাবে একটা সিরিয়াস ইস্যুকে নরমালি মানুষের কাছে পানি ভাবে প্রেজেন্ট করে কারো ইমোশনে আঘাত করা ঠিক নয়। অন্যদিকে এই কন্ট্রোল ক্রিয়েটর উনি ওনার বাবার সঙ্গে অনৈতিক একটি ভিডিও আমরা দেখলাম, আর এই ভিডিও দেখে বুঝতে পারলাম ওনার কাছ থেকে এর চাইতে ভালো কিছু এক্সপেক্ট করা এক ধরনের বোকামি। বাপ ছেলে মিলে যখন একই জিনিস ব্যবহার করে তাহলে সেই ফ্যামিলি থেকে আপনি ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন না। সত্য প্রকাশ করতে গিয়ে যদি মানুষ এভাবে টলের মুখে পড়ে তাহলে এই বাংলাদেশে কেউ কখনো কোনোদিন সত্য প্রকাশ করতে আগ্রহী হবেন না।